আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু, যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দু, ABD64 এই চ্যানেলটি মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রতিবেদন উপস্থাপন করে থাকে। শুধু চাষি ভাইয়েরা, প্রতিদিনের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার বিশ্বাস যে আজকের আলোচনা অনেক মাছ চাষিকে উপকৃত করবে। শুধু চাষি ভাইয়েরা, শুধু দর্শকবিন্দু, মাছের খাদ্য, আমরা যারা মাছ চাষ করি মাছের খাদ্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই মাছের খাদ্যের উপকরণ যদি ভালো হয় তো মাছের খাদ্য ভালো ভালো মানের তৈরি হবে এবং মাছ খাবে এবং মাছ দ্রুত বড় হবে। খাদ্যের উপাদান যত ভালো হবে খাদ্যের মান তত ভালো হবে। শুধু দর্শকবিন্দু, মাছের খাদ্য তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি উপকরণ হলো কুড়া বা তুষ বা হলো রাইস ব্রান বা হলো রাইস পালিশ। তো এগুলোর ভিতরে একটা কনফিউশন আছে। আমরা অনেকেই কনফিউজ করে ফেলি যে কোনটা আসলে মাছের খাদ্য তৈরি করতে গেলে কোনটা ব্যবহার করা উচিত। তো আমি আজকে আমার এই আলোচনায় এর পরিস্থিতিগুলো তুলে ধরবো। যে প্রথমেই আসেন যে একটি ধানের, দেখেন লক্ষ্য করে, একটি ধানের কয়টা অংশ থাকে। একটি ধানে মাত্র 4টা অংশ থাকে। প্রথম অংশটা হলো ধানের খোসা, এটাকে তুষ বলা হয়, কুড়া বলা হয়, আপনার হলো বাকল বলা হয়, এবং দ্বিতীয় অংশ হলো ধানের ভিতরে যে ব্রাউন অংশ থাকে সেটাকে বলা হয়, ধানের ব্রাউন কালারটা থাকে, এটা হলো রাইস ব্রান। এটা 8% থাকে, চাল থাকে 70% এবং অন্য একটু উপাদান থাকে 2%। তো মেইনলি আমাদের এই যে কুড়া বা তুষ, এই কুড়া বা তুষ বলতে আমরা কি বুঝি? কুড়া বলতে লোকাল মিলে যদি ধান ভানানো হয়, সেই লোকাল মিলে ধান ভানালে যে কুড়াটা আসে সেই কুড়ার ভিতরে আপনার রাইস ব্রানও থাকে, কিছু তুষও থাকে দানা দানা, এবং কিছু চালের খুদও থাকে। তো এইটা মাছের খাবার না, এটা হচ্ছে হাঁসের খাবার বা গরুর খাবার। এই কোড়াটাকে আপনি দেখেন যে এটাকে আপনি যদি মুষ্টি করেন তো সেই মুষ্টিটা থাকে না। এই যে লোকাল যে মিলটা দেখা যাচ্ছে ভিডিওতে, এই লোকাল মিলে আমরা ধান নিয়ে গেলে, ধান মাড়াই করলে চাল বাদে যে অংশটা থাকে এটাকে বলা হয় কোড়া। এবং এই কোড়াটা বর্তমান সময়ে আপনার হলো মাছের খাদ্য উপকরণে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। কম দাম বা দাম কমানোর জন্য, খাদ্যের দাম কমানোর জন্য অনেকে এটা মাছের খাবারের সাথে বেশায়। এবং আমাদের লোকালে যে মাছ চাষিরা এই কুড়ার সাথে রাইস ব্রানের একটি মানে কনফিউজ করে ফেলে, দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে যায়। তো কুড়ার ভিতরে অনেক সময় দেখা গেছে বর্তমান সময়ে ভেজালকারীরা ধানের যে তুষ অর্থাৎ ধানের যে কাভার, সেই কাভারটাও পাউডার করে অনেক সময় এই কুড়ার সাথে মিশায় বা রাইস ব্রান হিসেবে বিক্রি করে। তো এই অসাধু ব্যবসায়ীদের থেকে আপনার হলো কুড়া কেনার সময় খুব সাবধানে কিনতে হবে। রাইস ব্রান বলতে আমরা ওটাকেই বুঝি যে হলো যেটা মানে আপনার হলো আধুনিক যে বড় খাদ্যের মিল, রাইস মিল, অটো রাইস মিল, সেই অটো রাইস মিল থেকে যখন ধান মাড়াই করা হয় তখন ধানের তুষটা বা কাভারটা আলাদা হয়ে যায় এবং সেখান থেকে যে চাল বাদে যে পাউডার অংশটা আসে সেটাই হলো রাইস ব্রান। এবং রাইস ব্রানে আমিষের পরিমাণও বেশি থাকে, এখানে তেলের পরিমাণ থাকে প্রায় 13%। এবং এইটা আপনার হলো মাছের খাদ্য ব্যবহার করার ক্ষেত্রে এটা হলো একটি বড় গুরুত্বপূর্ণ উপাদান এবং পুষ্টির সোর্স। তো এই রাইস ব্রানকে এখন পলিউশন করে ফেলা হচ্ছে তার সাথে কুড়া মিশায়। রাইস ব্রানের সাথে যত % কুড়া মিশানো হবে ততই রাইস ব্রানের কোয়ালিটি খারাপ হতে থাকবে। বর্তমান বাজারে নানান নামে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে। পাশাপাশি রাইস ব্রান থেকে যখন তেলটাকে অপসারণ করে নেওয়া হয় মিলের মাধ্যমে বা তেলটাকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়, বের করে নেওয়া হয়, তখন সেটার নাম হয় DORB, অর্থাৎ DOL রাইস ব্রান, মানে তেল ছাড়া রাইস ব্রান। এই তেল ছাড়া রাইস ব্রানে আমিষের পরিমাণ বেশি থাকে 18%, তবে এখানে কার্বোহাইড্রেট কম থাকে, এখানে তেলের পার্সেন্টেজও কম থাকে। বর্তমান সময়ে মাছের খাবার তৈরি করার ক্ষেত্রে এই DORBর একটি ভালো একটা অংশ ব্যবহার করা হয় এবং এটার ভিতরে তুলনামূলক তুষের পরিমাণটা একটু কম থাকে, কিন্তু এখানে আপনার ফ্যাট এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে যেটা রাইস ব্রানে পাওয়া যায়। এরপরে যেটা বড় রাইস মিলে আজকাল মোটা দানার চালকে পালিশ করি, অর্থাৎ এইটার কাভারটাকে পালিশ করে করে একটা উপাদান বের করে দেওয়া হয়, চালটাকে চিকন করে, এইটাকে বলা হয় রাইস পলিশ। অর্থাৎ রাইসকে মিলে প্রবেশ করিয়ে তার গা থেকে আস্তে 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 পর্দা উঠিয়ে নেওয়া হয়, এটা আটার মতো তৈরি হয় এবং এই আটার মতো উপাদানটাকে বলা হয় রাইস পালিশ। এটাকে অনেক সময় রাইস ব্রাউন বলে ফেলে। এই রাইস ব্রাউন এবং রাইস পালিশের ভিতরে পার্থক্য হচ্ছে এটা রাইস পালিশটা হচ্ছে চালের অংশ,
এটাতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, এটাতে আমিষের পরিমাণ খুবই কম থাকে, অনেক সময় 5-6% আমিষ থাকে এবং এটার ভিতরে প্রচুর কার্বোহাইড্রেট থাকে। এটা হলো ভুট্টা চূর্ণের বিকল্প, এটা হচ্ছে চালের বিকল্প, চাল পাউডার বিকল্প, ভুট্টা আটার বা হলো আপনার গম চূর্ণের বিকল্প হিসেবে এটা কার্বোহাইড্রেটের উৎস। এটাতে ভিতরে আমিষের পরিমাণ কম থাকে, তেলও তেমন পরিমাণ, ফ্যাটও তেমন পরিমাণ থাকে না। এর পাশাপাশি অনেকে মনে করে যে আমরা যদি পুরা ধানটাকে চূর্ণ করে মাছের খাবার বানাই তাহলে কি হবে। পুরা ধানটাকে আপনার এই যে গম ভাঙানো অর্থাৎ আটা বানানোর মেশিনের ভিতরে দিয়ে আপনার অনেকে এটাকে মিহি পাউডার বানিয়ে ফেলে। এইটার সাথে পালিশের পার্থক্য, এটার সাথে পালিশের পার্থক্য হলো যে এটার ভিতরে চালও থাকে আপনার হলো পাউডার করা, এটার ভিতরে তুষও পাউডার করা থাকে, এটার ভিতরে রাইস ব্রানও থাকে, এখানে ওয়েলও থাকে। ফলে যদি পার্সেন্টেজে বলা হয় তাহলে এখানে আমিষের পরিমাণ খুবই কম এবং তুষে কোনো আমিষ থাকে না, তুষে ফুড ভ্যালু একেবারে জিরো, সেই তুষ থাকে এবং চাল চূর্ণ হয়ে থাকে। সেই চাল চূর্ণ হয়ে থাকলে এটা কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তো এখানে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, এটাকে আমিষ বা মাছের খাবার তৈরি করার ক্ষেত্রে মুখ্য বিবেচনার বিষয় যেটা আমিষের পরিমাণ, সেই আমিষের পরিমাণ 5-6%-এর বেশি এখানে থাকে না। ফলে এই যে হোল রাইস মানে হোল ধানটাকে যদি পাউডার করে ফেলা হয় তো এটা আপনি খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু এখানে আমিষের পরিমাণ এবং তেলের পরিমাণ পার্সেন্টেজ আনুপাতিক হারে কম থাকে। এখানে হাক্স অর্থাৎ ধানের যে কাভার সেইটা পাউডার হয়ে থাকে যা মাছে হজম করতে পারে না। এই মাছে এই যে আপনার তুষ এটা হাঁস এবং গরুতে এটা হজম করতে পারে, কিন্তু এটা মাছে সাধারণত হজম করতে পারে না। এই জন্যই মাছের খাদ্যের ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, এখান থেকে ক্যালোরি পাওয়া যায় কিন্তু এখানে আমিষ কম পাওয়া যায়। তো এই যে আপনার যে উপকরণগুলোর আমি নাম বললাম, যদি আমরা কুড়া এবং কুড়া এবং রাইস ব্রানের ভিতরে যদি পুষ্টির তুলনাটা দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে রাইস ব্রানে আমিষের পরিমাণ 12-14% থাকে, সেখানে কুড়াতে থাকে 3-4%। আবার যদি সেখানে তুষের পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে অনেক সময় আমিষের পার্সেন্টেজ আরও কমে আসে। তেল বা ফ্যাটের পার্সেন্টেজ রাইস ব্রানে থাকে 13-14%, সেখানে কুড়ায় থাকে মাত্র 3%। এখানে গ্রস এনার্জি এটা এই রাইস ব্রানে থাকে 21 মেগাজোল, সেখানে কুড়াতে থাকে মাত্র 7 মেগাজোল। লিগনিন এটা একটি আপনার অহজমযোগ্য অংশ, এটা রাইস ব্রানে থাকে 2-3%, কিন্তু কুড়াতে থাকে 30%। টোটালি রাইস ব্রানের যে হজমযোগ্য এনার্জি এটা 60-65 অর্থাৎ 60-65% থাকে হজমযোগ্য এনার্জির অংশ, আর সেখানে কোড়াতে থাকে মাত্র 20-25% হজমযোগ্য এনার্জি। তো মাছের খাদ্য তৈরি করার ক্ষেত্রে চাষি ভাই আপনি বুঝে নেন বা যারা মাছের খাবার তৈরি করেন তারাই বুঝে নেন যে আপনি কোনটা ব্যবহার করবেন। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আমাদেরকে রাইস ব্রান চিনতে হবে এবং রাইস ব্রান মুষ্টি করলে এটা মুষ্টি অবস্থায় থাকে, এটা সহজে ভাঙে না, আর হলো যে অন্যান্যগুলো মুষ্টি বানানো যায় না। তো আপনার হলো মাছের খাবারের তৈরির ক্ষেত্রে আপনার রাইস ব্রান মনে রাখতে হবে, রাইস ব্রান, রাইস পালিশ নয়, কোড়া নয়, রাইস ব্রান আপনাকে ব্যবহার করতে হবে। এটা রাইস ব্রানটা সিদ্ধ হতে পারে, রাইস ব্রানটা আপনার হলো আপনার এই যে অটো রাইস আতপ চালের রাইস ব্রানও হতে পারে। তো মূল টার্গেট থাকবে আমাদের রাইস ব্রানকে মাছের খাদ্য হিসাবে ব্যবহারে। মনে রাখতে হবে মাছের খাদ্যের উপকরণ যদি ভালো হয় তাহলে মাছের খাদ্যের মান ভালো হবে। এবং আমার আজকের উপস্থাপনায় আপনারা স্পষ্ট রাইস ব্রান, রাইস পালিশ, ডিওআরবি এবং আপনার কুড়া, তুষ এটা পার্থক্য নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন। আজকের এই উপস্থাপনা ধৈর্য সহকারে শুনলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।